গো বলছি, মুখটা অমন বাংলার পাস করে রেখেছো কেন? কি হয়েছে তোমার? আবার কোথায় বোকা হয়ে এলে শুনি একটু। সে কথা আর বলো না গিন্নি, মহাজন যা শুরু করেছে তাতে মনে হয় আমাকে না খেয়েই মরতে হবে। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে একটু খুলে বলো তো। কি আর বলবো গিন্নি, তুমি জানোই আমরা এত গরিব যে ফসল রোপণ করার সময় বীজ কেনার টাকাও থাকে না। তখন তো মহাজনের কাছ থেকে বীজ নিয়ে ফসল চাষ করি, আর বীজ দেওয়ার বিনিময়ে অর্ধেক ফসল নিয়ে নেয়। আর এভাবে মহাজনকে ফসল দিতে দিতে আমি নাজেহাল হয়ে পড়েছি। আর মহাজনকে ঠিকভাবে ফসল দেওয়ার পর আমি তো ঠিকভাবে সংসার চালাতেই পারতাম না, তাই মহাজনের কাছে জমি বন্ধক দিয়ে এতদিন সংসার চালিয়েছি। আর এভাবে জমি বন্ধক দিতে দিতে আমার তো শুধু আর একটা জমি আছে। হ্যাঁ, এটা তুমি কি বলছো? তবে এবার আমাদের কি হবে গো? এসব কথা বলে গীতালি থমকে যায়। গীতালি রূপপুর গ্রামে তার স্বামী রমেশের সাথে থাকতো। রমেশ একজন কৃষক ছিল। রমেশ চাষাবাদ করে তার সংসার চালাতো। কি গো, ফসল তুলেছি সেই কতদিন আগে, আর এখনো তো ফসল রোপণ করলাম না। এভাবে কি জমিটা ফেলে রাখবে? তা বলছি, চাষাবাদ না করলে তো আমরা না খেয়ে মরে যাব। গিন্নি, জমি চাষ করতে গেলে তো আবার আমাকে মহাজনের কাছে যেতে হবে, আর তখন মহাজন আবারও সুযোগ নেবে। তা তো বুঝলাম, কিন্তু তাই বলে তো আর আমরা চাষাবাদ ছেড়ে দিতে পারি না। তা বলছি কি, তুমি মহাজনের কাছে যাও আর মহাজনকে একটু বুঝিয়ে বলে কিছু বীজ নিয়ে এসো। গীতালির কথা মতো রমেশ মহাজনের কাছে যায় আর মহাজনকে তার অবস্থার কথা খুলে বলে। সবই তো বুঝলাম রমেশ, তবে তুই মনে হয় আর আগের মতো নিয়মে বীজ নিতে চাচ্ছিস না। ঠিক আছে, তাতে আমার কোনো অসুবিধা নেই। আজ আমি তোকে অন্য নিয়মে বীজ দেব, তবে এবারের চুক্তিটাও অন্য রকম হবে। তবে আমরা এবার চুক্তিপত্র কাগজে কলমে করব। আমি কিছু বীজ দিচ্ছি, এই বীজ থেকে যে ফসল হবে সেই ফসলের ডাল আমি নেব আর পাতা তুই নিবি। যদি এমন শর্তে রাজি থাকিস তাহলে এই কাগজে টিপসই দে। মহাজন দাদা, তোমার এই সত্ত্বে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কি বীজ দিলে সেটা তো দেখতে দাও। অত দেখা দেখে সময় নেই। ইচ্ছে হলে টিপসই দিয়ে বীজ নিয়ে যা, নয়তো আমি সব বীজ অন্য কাউকে দিয়ে দেব। মহাজনের কথায় নিরুপায় হয়ে রমেশ কাগজে টিপসই দেয় আর তারপর বীজ দেখার জন্য পোটলা খোলে। আর তখনই রমেশের চোখ কপালে ওঠার মতো অবস্থা। এসব কি মহাজন দাদা? এসব তো আখ ডাল। তবে কি আমায় আখ চাষ করতে হবে? আর আখ চাষ করার পর যদি ডালগুলো আপনি নেন তাহলে তো সব আখ আপনার। তবে আর পাতা দিয়ে আমি কি করব? আমার তো কিছুই থাকবে না। না না, আপনার সত্য মতে আমি কিছুতেই জমিতে আখ চাষ করতে পারবো না। আখ চাষ না করলে তো তোর জমিটা আমাকে দিতে হবে, কারণ এই কাগজে লেখা আছে তুই টিপসই দেওয়ার পর যদি জমিতে চাষ করতে না চাস তবে তোর জমিটা আমায় দিতে হবে। এখন তুই নিজে ঠিক কর, তুই কি করবি? তুই কি জমিটা চিরদিনের জন্য আমাকে দিয়ে দিবি, নাকি ফসল চাষ করে ফসল আমাকে দিবি? মহাজনের কথা শুনে রমেশ বিপাকে পড়ে যায়। এরপর নিরুপায় হয়ে রমেশ আখের ডালগুলো নিয়ে জমিতে যায় আর জমি তৈরি করে আখের ডাল রোপণ করে। আর ততক্ষণে সন্ধে হয়ে গেছে। হায় ঈশ্বর, আমি কি করব? মহাজনের ছলনার শিকার হয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেছি। আর এবার যদি আমি বাড়ি ফিরে যাই তবে তো গিন্নি আমাকে হাজারটা প্রশ্ন করবে। আর এসব ছলনার কথা যদি গিন্নি একবার জানতে পারে তবে তো আর রক্ষে নেই। তাই আমি আর বাড়িতে ফিরবো না। কি কাণ্ড দেখো, সেই যে সকালে মানুষটাকে মহাজনের কাছে পাঠালাম, এখন অবধি সে তো বাড়িতেই ফিরলো না। রাত হয়ে গেল। তবে কি উনি জমিতে কাজ করছে তাই বলে এত রাত অবধি কাজ করবে? এখন তো আমি আবার জমিতেও যেতে পারবো না, অনেক রাত হয়ে গেছে। আমি যে এখন কি করি? এসব চিন্তায় গীতালি ছটফট করতে থাকে। এদিকে ক্লান্ত রমেশ কাঁদতে কাঁদতে জমির পাশেই ঘুমিয়ে পড়ে। আর এভাবে সেই রাতটা কেটে যায়। আর পরের দিন সকালে সূর্য উঠতে না উঠতে গীতালি রমেশকে খুঁজতে খুঁজতে জমিতে চলে আসে আর রমেশকে জমির পাশেও পেয়ে যায়। হ্যাঁ গো, শুনছো? বলছি ওঠো তাড়াতাড়ি, দেখো না কি কাণ্ড হয়েছে। কি গো,
আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? আজ আর আলসামি করো না গো, তাড়াতাড়ি ওঠো। কি গো? গীতালির এমন চিৎকার শুনে রমেশের ঘুম ভেঙে যায় আর চোখ খুলে রমেশ ভীষণ অবাক হয়। এ কি কাণ্ড! আমি তো কাল আখের বীজ রোপণ করলাম, তবে আখের গাছ না হয়ে মেহেদি গাছ হলো কিভাবে? আর এসব মেহেদি গাছে তো দেখছি সোনার মেহেদি ধরে আছে। আমিও তো কিচ্ছুটি বুঝতে পারছি না গো, কিন্তু তুমি আখের ডাল রোপণ করেছিলে, তার মানেটা কি? কাল মহাজন তোমাকে আখের বীজ দিয়েছিল নাকি? হ্যাঁ। এরপর রমেশ মহাজনের দেওয়া নতুন চুক্তিপত্রর ব্যাপারে সব কথা খুলে বলে। কি বলছো কি তুমি? এবার তো তাহলে আমাদের কপাল খুলে গেছে। মহাজন তার নিজের ফাঁদে সে নিজেই এবার ফাঁসবে। ভালো করে খেয়াল করে দেখো, পুরো মেহেদি গাছটা স্বাভাবিক, ডালগুলোও স্বাভাবিক গাছের মতো, কিন্তু দেখো মেহেদি পাতাগুলো সোনার। আর মহাজন তো এই মতো ডাল পাবে, আর আমরা পাবো মেহেদি পাতাগুলো। গীতালির কথা শুনে রমেশও বেশ খুশি হয়। আর তখনই মহাজন সেখানে আসে জমি দেখতে। সে কি রমেশ, তুই আমার সাথে এইভাবে বেইমানি করলি? আমি তো তোকে আখ চাষ করতে দিয়েছিলাম, কিন্তু তুই মেহেদি চাষ করেছিস কেন? তাও আবার স্বাভাবিক ডালে সোনার মেহেদি। চুক্তি অনুযায়ী তো তুই মেহেদি পাতা পাবি। তাহলে এবার আমার কি হবে রে? আমি যে তোর এই জমিটা নেওয়ার ফায়দা করছিলাম, তা তো দেখছি উল্টো হয়ে গেল। ঠিকই আছে মহাজন, এতদিন আপনি আমাদের ঠকিয়েছিলেন, এবার নিজেই একটু ঠকুন। আর শুনুন, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ওই চুক্তিপত্র আমরা গ্রামবাসীদের দেখাবো আর বিচার বসাবো, আর আপনার মুখোশটাও একদম টেনে খুলে দেব, এই আমি বলে দিলাম। না না, তার আর দরকার নেই, কিন্তু এসব সোনার মেহেদি পাতা কোথা থেকে এলো? আমি তো তাই ভাব। মহাজনের কথা শেষ হতে না হতে সেখানে একটা পরী প্রকট হয়, আর সেই পরীটি ছিল গর্ভবতী। অবাক হইও না, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি। আসলে এই গ্রামের ঠিক উপরেই আমার রাজ্য, আর এই জমির উপরে আছে আমার জাদুর মেহেদি গাছ। গত রাতে পরিরাজ্যে খুব ঝড় বৃষ্টি হয়েছিল, আর সেই ঝড়েই জাদুই গাছের মেহেদি এই জমিতে পড়েছিল, আর সেই কারণেই এই জমির আগ গাছ সব মেহেদি গাছে পরিণত হয়েছে, আর গাছের সব মেহেদি পাতা সোনার মেহেদি পাতাতে পরিণত হয়েছে। আমি পরিরাজ্যে বসে তোমাদের সব কথা শুনেছি, তাই তোমাদের সব কৌতূহল দূর করতে এই গর্ভবতী অবস্থায় এখানে চলে এলাম। এরপর পরী চলে যায়, আর মহাজন রাগে ফুঁসতে থাকে। দেখলে তো মহাজন দাদা, সব হয়েছে গর্ভবতী পরী মেহেদি গাছের জোরে। তবে তুমি এবার দাঁড়িয়ে দেখো, আমরা সোনার মেহেদিগুলো তুলে নিয়ে যাই। এরপর তারা মেহেদি পাতাগুলো তুলে নিয়ে যায়, আর সোনার মেহেদি পাতা বিক্রি করে তারা সুখে শান্তিতে বসবাস করে। নয়নাপুর নামে এক গ্রামে বাস করত এক ধোপা। দুই কুলে তার কেউই ছিল না, সে একা একাই এই বাড়িতে থাকতো। সেখানকার লোকেদের কাপড় সে পরিষ্কার করে দিত, কিন্তু ধোপার বয়স অল্প হওয়ায় সে মানুষের কাপড় ঠিকভাবে পরিষ্কার করতে পারতো না। আরে তানিম ভাই, যে কাপড় পরিষ্কার করছো বুঝি? আজ কয়টা কাপড় হলো শুনি? আমার আর কাপড়, কপালে বিয়েও নেই, কাপড়ও নেই। কেন যে কেউ আমার কাছে কাপড় নিয়ে আসে না তা কে জানে। ভাই, খুব মজার কথা বললেন। কাপড়গুলো তো একটু ভালো করে পরিষ্কার করতে পারো, তাহলেই তো তোমার কপালে টাকাও জুটবে, আর টাকা হলে তো বউ এমনিই জুটবে। চেষ্টা তো আর কম করি না ভাই, মানুষের হাজার ভালো করে কাজ করে দিলেও শেষে ভালো হয়নি বলে চলে যায়। আর ঠিক আছে ঠিক আছে, পথ ছাড়ো আমার, গোসল করে উঠে যাই। আমার যে কাপড়টা আছে তাড়াতাড়ি দিয়ে দিও। লোক পানিতে নেমে গোসল ছেড়ে সেখান থেকে উঠে যায়। এদিকে তানিম সব কাপড় ধুয়ে লাড়তে লাড়তে বলল, কি যে করি, কিছু আর ভালোই লাগে না। সবাই শুধু আমাকে নিয়ে হাসাহাসি করে। আমি তো আর কাপড়গুলা মানুষের থেকে কম পরিষ্কার করি না, তারপরেও আমাকে অপমান করে ঠিকই টাকাটা কম দেয়। এই বলে তানিম তার বাড়িতে চলে যায়। তারপর ঘরে বসে খাবার খাচ্ছিল, তখনই বিশাল আকৃতির এক লোক মুখ ঢেকে তানিমকে বলল, এই বাড়িতে কেউ আছেন?
এটা কি ধোপার বাড়ি নাকি? হ্যাঁ মশাই, আছি। এটা ধোপা বাড়ি। কিছু বলবেন নাকি? বাইরে একটু বেরিয়ে আসো তো, আমার এই কাপড়গুলো নিয়ে যাও। তানিম বাহিরে বেরিয়ে এসে দেখলো বিশাল আকৃতির এক লোক দাঁড়িয়ে আছে তার সামনে। তানিম মনে মনে বলল, বাবারে বাবা, এত বড় মানুষ আমি তো জন্মেও চোখে দেখি নাই। কোথা থেকে আসলো আমার কাছে? এই ভাবছো? এত ভাবাভাবি বাদ দিয়ে শোনো, এই কাপড়গুলা খুব সুন্দর করে পরিষ্কার করে রাখবে। আমি 2-1 দিনের ভেতরে আবার এসেই নিয়ে যাব। আচ্ছা মশাই, ঠিক আছে। এগুলো কি আপনাকে বাজারে দিয়ে আসবো নাকি বাড়িতে এসেই নিয়ে যাবেন? না, তার কোনো দরকার নেই, আমি বাড়িতে এসেই নিয়ে যাব। আর শোনো, খুব যত্ন করে কাপড়গুলা পরিষ্কার করবে কিন্তু। আচ্ছা, ঠিক আছে। এই বলে লোকটি চলে গেল। এদিকে তানিম কাপড়গুলো নিয়ে ঘরের ভিতরে চলে গেল। পরের দিন তানিম সেই অদ্ভুত লোকের কাপড়গুলো নিয়ে পুকুরে চলে গেল পরিষ্কার করতে। বাবারে বাবা, কি নোংরা কাপড়গুলা! মনে তো হচ্ছে সব রক্তের দাগ, আর খুব ময়লা। যাই, কাপড়গুলো ধুইয়ে এবার নেড়ে দেই। তানিম কাপড়গুলো ধুয়ে যখন দড়িতে নাড়তে গেল তখন দেখলো পকেট থেকে ছোট্ট কি যেন একটা মাটিতে পড়ে গেছে। আরে, ওই লোকের পকেট থেকে এটা আবার কি পড়লো? দেখি তো। তানিম যখনই সেটা উঠাতে গেল সাথে সাথে একটা ছোট্ট বোতল মানুষের মতো শো শো করে বড় হচ্ছে। তানিম ভয় পেয়ে একটু দূরে সরে গিয়ে বলল, কি সাংঘাতিক ব্যাপার! পকেট থেকে পুতুল পরে সেটা আবার বড় হয়ে গেল। এটা কি হতে পারে নাকি? আমি পুতুল নই গো, আমি তো একটা মানুষ। একটু আস্তে তো কাপড়টা পরিষ্কার করতে পারতে। বাবারে, আমার মাজাটা ভেঙে গেছে। আমি কত চিল্লিয়ে বলছি আমাকে আর কেছো না, কিন্তু কই, তুমি তো শুনতেই পাও না। না, মানে আমি শুনতে পাইনি গো। কে তুমি? আর এই পকেটের ভিতরেই বা কি করছো? আমাকে একটা দুষ্ট তান্ত্রিক এখানে আটকে রেখেছিল, তাই এই পকেটে করে পালিয়ে এসেছি। মানে কি? তোমাকে আবার আটকে রেখেছিল কিভাবে? তুমি এত বড় একটা মানুষ, তোমাকে কিভাবে আটকে রাখতে পারে? জাদুকর গো, যেই লোকটা তোমাকে এই কাপড়গুলো কাচতে আসতে দিয়ে গেছে আসলে সে একটা ভয়ঙ্কর জাদুকর। ও, তাই বলো। আর তোমার বাড়ি কোথায় গো? তোমার নামটাও তো জানা হলো না। আমার নাম মিম। আমার কোনো বাড়ি নেই। এই দুই কুলে যে আমার আপন বলতে কেউ নেই, আমি একা। ও, তাই বলো। তুমি যেহেতু একটা মেয়ে, আমার বাড়িতে তো তোমাকে রাখতে পারবো না, মানুষে যে খারাপ বলবে। তাই বলছিলাম, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই। আমি যে একটা মাথা গোঁজা ঠাঁই পাবো, এটাই যে আমার কাছে অনেক কিছু। সেদিন তারা দুজনই খুশি মনে বিয়ে করে নিল। তানিমের নতুন সংসার বেশ সুখেই কাটছিল। একদিন তানিমের বউ তানিমকে বলল, শোনো, তোমার কাপড়গুলো ঠিকভাবে পরিষ্কার করা হয় না। তাই বলছিলাম কি, কাল থেকে লোকের যে কাপড়গুলো নিয়ে আসবে সেগুলো আমি নিজেই পরিষ্কার করে দিব, আর তুমি সেগুলো দিয়ে আসবে। কি বললে বউ? শেষে তুমিও আমাকে বললে যে আমার কাপড় পরিষ্কার করা হয় না? তা নয় তো কি, সত্যিই তো বললাম। এজন্যই তোমার কাছে মানুষ কাপড় দিতে চায় না। তা বললাম, কাল থেকে মনে রেখো। পরের দিন তানিমের বউ খুব সুন্দর করে কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করলো। কাপড়গুলো শুকিয়ে তানিমকে দিয়ে বলল, এই নাও, তোমার সব কাপড় পরিষ্কার করা হয়েছে। যাও, এগুলো যাদের কাপড় তাদের দিয়ে এসো। ও মা, বউ, তুমি তো খুব সুন্দর করে কাপড় পরিষ্কার করতে পারো। এবার বুঝেছি কেন আমার ধোয়া কাপড় মানুষে পছন্দ করে না। আমার কাছে কাপড় পরিষ্কার করার জাদু আছে গো, বুঝেছো? যাও, এগুলো এবার দিয়ে এসো। তানিম তার বউয়ের ধোয়া কাপড়গুলো নিয়ে শিবুদের বাড়িতে গেল। শিবুর কাছে কাপড়গুলো দিয়ে বলল, দেখো ভাই, আজকে তোমার কাপড় পরিষ্কার করা হয়েছে কিনা ঠিকঠাক। বাহ তানিম, আজ তো খুব সুন্দর করে কাপড়গুলো পরিষ্কার করলি। একদম সোনার মতো ঝকঝক করছে রে। হ্যাঁ, এখন থেকে সবার কাপড় এমন সোনার মতোই ঝকঝক করবে।
তানিম কাপড়গুলো দিয়ে চলে গেল। এভাবে পুরো গ্রামে তানিমের সুন্দর করে কাপড় পরিষ্কার করার কথা ছড়িয়ে পড়লো। দলে দলে মানুষ তানিমের কাছে কাপড় নিয়ে যেতে লাগলো। একদিন তানিম তার বউকে বলল, হ্যাঁ বউ, তুমি কি এমন জাদু করলে যে আমার বাড়ি থেকে এখন কাপড়ই ফুরায় না? হ্যাঁ, তুমি আসবার পরে আমার অবস্থার কিন্তু বেশ উন্নতি হয়েছে। এটা জাদুর লাঠি। আমি এই জাদুর লাঠি যে কাজেই ব্যবহার করব সেটাই অনেক সুন্দর হবে, বুঝেছো? এটা আমি ওই জাদুকরি লোকের কাছ থেকে নিয়েছিলাম। ও, এইবার বুঝলাম। আমি যেটা 10 বছরে পারি নাই, আমার বউ সেটা 10 দিনে কিভাবে পারলো। এমন সময় বাইরে থেকে কেউ ভারী আওয়াজে ডেকে উঠলো। বাড়িতে কেউ আছো নাকি? বাইরে এসো। ও, অজানা মশাই, তুমি এতদিন পরে তোমার কাপড় নিতে আসলে বুঝি? ন্যাকামো বাদ দিয়ে বলো, আমার পকেটের ভেতরে একটা ছোট মানুষ ছিল। সে কই? আমি তাকে অনেক খুঁজেছি, পরে মনে পড়লো সে চালাকি করে আমার পকেটে ঢুকেছিল, আর সে এখানেই আছে। কই? না না, আমি তো পকেটে কিছুই পাইনি। এমন সময় তানিমের বউ সেখানে এসে বলল, কে এসেছে আর কার সাথেই বা কথা বলছো? এই তো, এই তো সে। তুই আমাকে মিথ্যে বললি। তোকে তো আমি হ্যাঁ, আমি এখানে। আমি এর বউ। আমি একে বিয়ে করেছি। কি করবে তুমি এখন? তোর এত বড় সাহস, তুই আমার থেকে পালাতে চাস? তোকে আজ আমি সাথে করে নিয়ে যাব আর একটা পিঁপড়ে বানিয়ে দেব। লোকটি যেই না মিমকে নিতে গেল, তখনই মিম সেই জাদুর লাঠি দিয়ে লোকটির মাথার কাপড়টি উড়িয়ে দিল। লোকটি যেই না কাপড়টা ঠিক করতে লাগলো, তখনই মিম তানিমের কানে কানে কিছু একটা বলল। তানিম লোকটির পেছনে চলে গেল। মিম সামন থেকে লোকটিকে বলল, তোর সাহস থাকলে আমাকে ধরে দেখা। তুই কি ভেবেছিস আমি তোকে ধরতে পারবো না? আমি পৃথিবীর সব থেকে বড় জাদুকর। তোকে বলি দিয়েই তো আমি আরো বড় জাদুকর হতে চেয়েছিলাম। সেটা যখন হলো না, তখন তোকে আজীবন পিঁপড়ে বানিয়ে দেব। লোকটি তার জাদু দিয়ে প্রায় মিমকে বশ করতে গেল, তখনই তামিম লোকটির পেছনের একটা চুল ধরে টেনে ছিঁড়ে ফেললো। এটা কি করলি? লোকটি চিৎকার দিয়ে সেখানেই জ্ঞান হারালো। বউ, এই টেকোর মাথায় তো শুধু একটা মাত্র চুলই ছিল, সেটাই বা তুমি ছিঁড়ে ফেলে দিতে বললে কেন? কারণ তার জাদুর সব শক্তি ওই লোকটার চুলের ভিতরেই ছিল। ওর সব জাদু আমি নষ্ট করে দিলাম। এখন থেকে ও আর কারো জীবন নষ্ট করতে পারবে না। বাহ, আমার বউটা তো দেখছি খুব বুদ্ধি। যাক, অবশেষে একটা বউ হলো, আর সাথে টাকাটাও হলো। বাহ, শাপলা গাছ থেকে তো বেশ ভালো একটা কলি বার হয়েছে, আর কদিন গেলে দেখবে এখান থেকে একটা শাপলা ফুল ফুটেছে। এই অপেক্ষাতেই তো আমি আছি রাজকুমার। শাপলা ফুল যে আমার ভীষণ প্রিয়। সেটা তো তোমার পাগলামি দেখেই বুঝতে পেরেছি। বাড়ির উঠোনে বড় গামলায় করে শাপলা চাষ করেছো। তবে সন্তোষী, আজ আমি চলি গো, কাল বিকেলে আবার আসবো। মহারানী, আপনাকে যা বলেছিলাম তা সবই সত্যি। আপনি চলুন আমার সাথে, আজ আমি আপনাকে স্বচক্ষে দেখাবো। আপনি চলুন আমার সাথে। তুমি সত্যিই বলছো গুপ্তচর, আমার রাজকুমার? না, এ কি করে সম্ভব? না না, তোমার কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমি সবটা নিজের চোখে দেখতে চাই। গুপ্তচর, তুমি আমাকে নিয়ে চলো। হ্যাঁ গো, তুমি কি এই গহীন বনে একলাই থাকো? তোমার ভয় করে না? বনে তো কত ভয়ঙ্কর পশু পাখি, ওরা যদি তোমার ক্ষতি করে দেয়? কি যে বলো না তুমি কুমার, আমি তো ছোটবেলা থেকে ওদের সাথেই বড় হয়েছি। ওরা আর আমার কি ক্ষতি করবে বলো? সত্যি তোমার সাহস আছে বটে। তোমায় যত দেখি ততই মুগ্ধ হয়ে যায়। তবে আর কিছুদিনের ব্যাপার তো, তবে তোমায় বিবাহ করে প্রাসাদে নিয়ে যাব। স্বাগতম আমার প্রাসাদে, তোমাকে সুস্বাগতম। আর কিছুদিন পরেই তো আমার প্রাসাদেই তোমার বাসস্থান হবে। ইয়ে মানে মহারানী, আপনি কি বলছেন এসব? আর আপনি বা হঠাৎ আমাকে প্রাসাদে ডেকেছেন কেন বলুন তো?
তোমাকে এই প্রাসাদটা ঘুরিয়ে দেখানোর জন্য। আর কিছুদিন পরেই তো তুমি এই প্রাসাদের বৌমা হয়ে আসবে। বলছি, আমার প্রাসাদ তোমার পছন্দ হয়েছে তো মহারানী? ছি ছি ছি, আপনি আমাকে মহারানী কেন বলছেন? এসব বলবেন না মহারানী, আমাকে মাফ করে দেন মহারানী, আজ আমি চলি। চুলোহীন মেয়ে, তোর সাহস কি করে হয় ছিঁড়া কাঁথায় শুয়ে রাজকুমারকে বিয়ে করার স্বপ্ন দেখার? সব কিছু মানতে পারবো, কিন্তু তোর মতো জাতপাতহীন জঙ্গলি মেয়েকে কখনোই আমার ছেলের বউ হিসেবে মানতে পারবো না। বুঝতে পেরেছিস তুই? সন্তোষী, এই সন্তোষী, কোথায় গেলে তুমি? তোমাকে সেই কখন থেকে খুঁজছি। দেখো, আমার সাথে একদম লুকোচুরি খেলবে না, বেরিয়ে এসো বলছি। সন্তোষী, এই সন্তোষী, কোথায় গেল সন্তোষী? পুরো বাড়ি তো তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তো দেখছি না, কোথায় গেল? তবে কি সন্তোষী আমার উপরে অভিমান করেছে? না, অভিমান করার তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তবে কি আমার সন্তোষীকে বনের কোনো জন্তু জানোয়ার? না না না, এ হতে পারে না। এ আমি কি ভাবছি? না, আমি বরং সন্তোষীকে ভালোভাবে খুঁজে দেখি। সব কথা বলে রাজকুমার সন্তোষীকে খুঁজতে বের হয়। পুরো জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। আহ আহ আমি কোথায়? আর আর আমার সন্তোষী কোথায়? রাজকুমার, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি বারবার সন্তোষীর নাম কেন নিচ্ছ? গুপ্তচর তোমাকে জঙ্গল থেকে অজ্ঞান অবস্থায় তুলে নিয়ে এসেছে। বৈদ্যমশাই দিন রাত এক করে তোমার চিকিৎসা করে তোমার জ্ঞান ফিরিয়েছে। তুমি কিনা পুনরায় সন্তোষীর নাম জপছো? মাতা, সন্তোষী কোথায়? তোমরা আমার সন্তোষীকে এনে দাও। এভাবে পাগলামি করো না পুত্র। মনে হয় কি সন্তোষীকে বনের জন্তু জানোয়াররা ছিঁড়ে খেয়েছে? সন্তোষীকে ভুলে যাও। আমি তোমার কোনো সুন্দরী রাজকুমারীর সাথে বিবাহ দিব। আমি তোমায় সুন্দরী কোনো রাজকন্যার সাথে বিবাহ দিব। না মাতা, না, এভাবে বলো না। আমি আমার সন্তোষীকে ছাড়া আর কিচ্ছুই ভাবতে চাই। আমার সন্তোষীর কিছুই হয়নি, আমি আমার সন্তোষীকে খুঁজে বার করব। রাজকুমার, বৈদ্য, দাসী, কোথায় তোমরা? মশাই, তাড়াতাড়ি আসুন, আমার রাজকুমারকে বাঁচান। সর্বনাশ রানীমা, রাজকুমারের শরীর যে নিথর হয়ে গেছে। রাজকুমার প্রিয় মানুষকে হারানোর শোক নিতে পারেনি। না বৈদ্য মশাই, আপনি এসব কথা বলবেন না, আমি কিছুটি শুনতে চাই না। আপনি আমার রাজকুমারকে সুস্থ করে দিন, সুস্থ করে দিন বৈদ্য মশাই। তখন রানীমা, আমায় একটা দিন সময় দেন, দেখি আমি রাজকুমারকে সুস্থ করার কোনো উপায় পাই কিনা। বৈদ্য মশাই, আপনি কি কোনো উপায় পেলেন? চুপ করে থাকবেন না বৈদ্য মশাই, কিছু একটা বলুন। আর রাজকুমারকে আপনি সুস্থ করে দিন। রাজকুমারকে সুস্থ করার একটা উপায় পেয়ে গেছি। লাল শাপলা ফুলের রস রাজকুমারের মাথায় দিলে রাজকুমার সুস্থ হয়ে যাবে। লাল শাপলা ফুল? আমি তাহলে সেই লাল শাপলা ফুলই এনে দেব। আপনি বলুন বৈদ্য মশাই, কোথায় আছে সেই লাল শাপলা ফুল? এই তো আমি জানি না, কারণ লাল শাপলা ফুল পাওয়া খুব দুষ্কর। সে বিলে লাল শাপলা ফুল ফোটে না। আপনি চিন্তা করবেন না বৌদ্ধমশাই, আমি জানি কোথায় আছে সেই লাল শাপলা ফুল। আমি নিয়ে আসবো সেই লাল শাপলা ফুল। এই খবরদার, হাত দিবি না বলছি। আমার লাল শাপলা একদম হাত দিবি না, তোর দেহ থেকে তোর ধর একদম আলাদা করে দেব। ভূত ভূত, ওরে এ তো সন্তোষের ভূত। বলছি দাও আমার ওই লাল শাপলা। এই লাল শাপলা ছাড়াতে রাজকুমারকে বাঁচানো যাবে না। আমাকে হারানোর শোকে যে রাজকুমার নিথর হয়ে গেছে। কি বলছিস কি তুই? আমার রাজকুমার অসুস্থ? দোষ ওই শয়তান রানীর। যা নিয়ে আয় ওই রানীকে, তারপর তুই শাপলা ফুল পাবি। বলছি যা, এক্ষুনি যা। তোর ভূতকন্যার কথা শুনে গুপ্তচর ফিরে যায় আর রানীকে সব কথা খুলে বলে। এসব কি বলছো তুমি গুপ্তচর? ওই ভূতকন্যার লাল শাপলা ছাড়া কি আর কোথাও কোনো লাল শাপলা নেই? আমার পুত্রকে বাঁচানোর জন্য ওই ভূতকন্যার মুখোমুখি হবই হব। এই তো তুই এসেছিস। শয়তান রানী, তুই আমাকে মেরেছিস, আজ তোর জন্য আমার রাজকুমারের এই অবস্থা। সবকিছুর প্রতিশোধ নিয়ে তবেই আমি আমার লাল শাপলা ফুল দেব। শয়তান গুপ্তচর, তুইও তো কোনো দিক দিয়ে কম যাস না, তোকে আমি মারবো না। তবে এই লাল শাপলা ফুল নিয়ে তুই আমার রাজকুমারকে সুস্থ করে তুলবি।
যাচ্ছি যাচ্ছি, তবে তবে তুমি দয়া করে আমার কোনো ক্ষতি করো না। যাচ্ছি আমি এই লাল শাপলা ফুল নিয়ে। গুপ্তচর সেই লাল শাপলা ফুল তুলে নিয়ে প্রাসাদে যায়। সেই লাল শাপলা ফুল বৈদ্যকে দেয়। বৈদ্য সেই ফুলের রস করে রাজকুমারের মাথায় দেয়। আরে আরে সন্তোষী, তুমি 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 এতদিন কোথায় ছিলে? কতদিন দেখিনি তোমায়। জানো তোমায় আমি কত খুঁজেছি। বলছি তোমার শরীরে এসব কিসের দাগ? কি কি হয়েছে তোমার সন্তোষী? বলো বলো আমায়। শান্ত হন রাজকুমার, আমি বলছি সবটা। না, এ হতে পারে না। আমার সন্তোষী আমায় ছেড়ে যেতে পারে না। কেঁদো না রাজকুমার, এটাই আমাদের নিয়তি ছিল। তুমি শান্ত হও রাজকুমার, ভাগ্যকে তুমি মেনে নাও রাজকুমার। তুমি এবার ভালো থেকো, আমার কাজ শেষ, এবার আমার মুক্তি। যেও না সন্তোষী, যেও না, আমায় ছেড়ে যেও না তুমি।